বাংলাদেশের একটা স্কুলে কয়েকজন শিক্ষক সহ ১৫০ জনের মতো ছাত্রছাত্রীকে আটক করে রেখেছে এএমইউ জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। কমান্ডার অফিসার রাজের মৃত্যুর পর এই জঙ্গি গোষ্ঠী গা ঢাকা দিয়েছিল, কিন্তু আজকে ২ বছর পর তারা আবার জি স্কুলে এসে হানা দিয়েছে। ইতিমধ্যে ২ ঘন্টা অতিক্রম হয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যতক্ষণ না পর্যন্ত সরকার থেকে কোনো নির্দেশনা আসবে না, ততক্ষণ হয়তো কিছু হবে না। আমরা জানতে পেরেছি ফরেনসিক বিভাগের সিনিয়র ডাক্তার জাহিদ সাহেবের ছেলে শুভ ও আজ বাচ্চাদের সাথে আটক অবস্থায়। তাহলে কি সরকার স্কুলের শিক্ষক আর ছাত্রদের বাঁচানোর জন্য কিছু করবে না? এইদিকে জঙ্গি গোষ্ঠীর কমান্ডার আলতাফ কল দিয়ে তার বসকে সব জানিয়ে দিয়েছে এবং কি কি করতে হবে সেগুলো তার বসের কাছ থেকে জেনে নিল। সেনাবাহিনী ও সোয়াটের সদস্যরা অবস্থান করছে স্কুলের আশেপাশে। সেনাপ্রধান কথা বলছেন তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। স্যার, স্কুলের গেট ও পুরো স্কুল এরিয়া ইনভিজিবল তার দিয়ে ইলেকট্রিক মাইন পুঁতে রেখেছে। কি করব, কিভাবে করব কিছু বুঝতে পারছি না। স্কুল এরিয়াতে প্রবেশ না করে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছি না। ওপাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না। সেনাপ্রধানের মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। কিছুক্ষণ পর সেনাপ্রধান বলেন, স্যার, আমরা চেষ্টা করছি, দেখি কি করা যায়। নিউজ শুনে রিয়া আপু, রিমি, দুলাভাই চলে আসেন স্কুলে। সকল বাচ্চাদের পিতা মাতা সবাই ভেতরে আসার চেষ্টা করছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাউকে ভেতরে আসতে দিচ্ছে না। এইদিকে ভেতরে স্যার ও ম্যাডামদের মারধর করছে জঙ্গিরা। এইদিকে হুট করে ডিএইচ নামের কেউ একজন সবার চোখ আড়াল করে স্কুল এরিয়াতে প্রবেশ করে খুব সাবধানে স্কুল বিল্ডিংয়ে প্রবেশ করে খুব চতুরতার সহিত বাইরে থাকা জঙ্গিদের এক এক করে মেরে একটা রুমে রেখে দেয়। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর ক্লিয়ার করে যখন ফোর্থ ফ্লোরে পৌঁছায়, তখন দেখতে পায় ৪-৫ জন জঙ্গি শিক্ষকদের ঘিরে দাঁড়িয়ে আছে। ডিএইচ তার পেছন থেকে রাশিয়ান পিস্তল বের করে সাইলেন্সার লাগিয়ে ১০ সেকেন্ডের ভেতরে সবার মাথা ফুটো করে দিল। ডিএইচ সবার সামনে গিয়ে একবার সবার দিকে তাকিয়ে সবাইকে নিচে নামার জন্য ইশারা করলো। সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করে সেনাপ্রধানকে মেসেজ করে। সেনাপ্রধান ফোন বের করে মেসেজটা পড়তে শুরু করেন। মেসেজটা এমন ছিল, স্যার, ভেতরে সবকিছু ক্লিয়ার, জঙ্গিদের লাশগুলো দেখতে পারেন। আমি থাকতে এদেশে কোনো জঙ্গি মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমি মাইনগুলো ডিসপোজ করে দিয়েছি, চিন্তা নেই, আমি আছি। ডিএইচ। সেনাপ্রধান মেসেজটা পড়ে স্কুলের দিকে তাকাতেই দেখতে পেলেন স্কুলের ভেতর থেকে বাচ্চারা সহ স্যার ও ম্যাডামরা বেরিয়ে আসছেন। সেনাপ্রধানের ইশারা পেয়ে সেনাবাহিনী ও সোয়াট সদস্যরা ভেতরে প্রবেশ করে। শুভকে বাইরে দেখতে পেয়ে রিয়া আপু, রিমি ও দুলাভাই শুভর কাছে চলে যায়। স্কুলের ভেতর থেকে যখন জঙ্গিদের লাশ বের করে আনা হয়, সবাই সেটা দেখে ভয় পেয়ে যায়, কারণ তাদের বুকে বড় করে লেখা, দ্য ওয়ারিয়র ইজ ব্যাক। রিয়া আপু সেনাপ্রধানের সামনে গিয়ে বলেন, স্যার, আপনাদের অনেক ধন্যবাদ আমার ছেলে সহ বাকি সবাইকে বাঁচানোর জন্য। যে এই কাজ করেছে সেই অফিসারকে আমরা দেখতে চাই। কোথায় তিনি, যার জন্য আমরা সবাই আমাদের ছেলেকে ফিরে পেলাম? আমি জানি কে এই কাজ করেছে। মানে? স্যার, মজা করছেন আমাদের সাথে? দেখুন, আমি আপনাদের সাথে মিথ্যে কথা বলবো না, তবে আজকে এই অপারেশনে কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো অফিসার পরিচালনা করেনি। কি? তাহলে কে করেছে এই অপারেশন? ডিওইস নামের একজন। এই দেখুন, সে আমায় মেসেজ দিয়েছে। সবাই মেসেজটা দেখে একজন আরেকজনের দিকে তাকায়। বিকেলে বাসায় বসে দুলাভাই, রিয়া আপু, রিমি টিভিতে আজকে জঙ্গি হামলার নিউজ দেখছিল। তখন দুলাভাইয়ের ফোন বেজে ওঠে। দুলাভাই ফোন রিসিভ করে কানে ধরে শুনতে পান কিছু কথা। দুলাভাই ফোন রাখতেই রিমি বলে, কি হয়েছে ভাইয়া? কে ফোন দিয়েছিল? হেড অফিস থেকে কল দিয়েছিল, আর কালকে সকালে তাড়াতাড়ি যেতে বলো ফরেন্সিক ডিপার্টমেন্টে। হঠাৎ করে কেন? কালকে ফরেন্সিক বিভাগের প্রধান আসছেন আমাদের এখানে। কি জানি নতুন একটা কাজের জন্য আসছেন তিনি, এটাই বললো। ও আচ্ছা, আমরা তো এখানে আছি, তবে হঠাৎ করে এখানে কেন তিনি? জানি না, কালকেই জানতে পারবো। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়ে।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রিমি আর দুলাভাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েন বাসা থেকে। সকাল 10টা, সবাই ফরেনসিক ডিপার্টমেন্টের সামনে ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে আছেন। তখনই সবাই দেখতে পায় একটা BMW গাড়ি ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর সবাই দেখতে পায় গাড়ি থেকে একটা ছেলে বের হচ্ছে। ছেলেটাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ খুব অল্প বয়সে এই প্রথম কেউ ফরেনসিক ডিপার্টমেন্ট প্রধান হয়েছে। রিমি তো ছেলেটাকে দেখে তার ভাইকে বলেই ফেললো, ভাইয়া, এই তো দেখছি ইয়াং একটা ছেলে। আমি তো মনে করেছিলাম মধ্যবয়স্ক কোনো লোক হবে। আমি তো অবাক হয়ে গেলাম রে। জাহিদ সাহেব এগিয়ে গিয়ে বলেন, হ্যালো স্যার, আমি জাহিদ। আমি আপনার অবর্তমানে এখানে দায়িত্বে ছিলাম। দেখুন, আমি আপনার থেকে অনেকটা ছোট হব, তাই সান্না বলে শেখর বললেই খুশি হব। বাই দ্য ওয়ে, আমি শেখর চৌধুরী। স্যার, হুম। সরি, এ হচ্ছে রিমি, আমার ছোট বোন, সাথে আমার সহযোগী। এরা হলো আরিফ, শামীম, সাথী। ভেতরে আসুন। তারপর সবাই সেই ফরেনসিক প্রধানের পেছন পেছন হাঁটা দিল। ফরেনসিক প্রধান সবার সাথে কথা বলে তার রুমে যাওয়ার আগে জাহিদ সাহেব এবং রিমিকে তার সাথে আসার জন্য বলেন। ফরেনসিক প্রধান তার রুমে এসে জাহিদ সাহেব আর রিমিকে বসতে বলে তার চেয়ারে বসে পড়েন। দেখুন, আমি জানি রাহুল আপনার শ্যালক ছিল এবং স্টিফেন রবার্টস মেরেছিল রাহুলকে। পুরোনো কথাগুলো বলে কি লাভ বলুন? আমরা ছোট ছেলেটাকে না বুঝে শুনে কত কষ্ট দিয়েছি। ছেলেটার অভাব আমরা হারিয়ে টের পাচ্ছি এখন। রাহুলের কাজ কিন্তু এখনো অপূর্ণ রয়ে গেছে। অপূর্ণ রয়েছে মানে? এই ভিডিওটা দেখুন। ভিডিওতে দেখা যাচ্ছে রাহুল একটা লাশ একটা বক্সে ভরে কবর দিয়ে দিচ্ছে, সাথে কিছু মেডিসিন বক্সে রেখে দিল। তারপর ভিডিওটা শেষ হয়ে গেল। তখন রিমি বলে, এই লাশটা কিসের? লাশটা কেমিক্যাল দিয়ে রেখে দিল কেন? সেটা লাশটা খুঁজে পেলেই বলবো। কেমিক্যাল ছিটিয়ে দেওয়ার পরও লাশ কি ভালো থাকবে? আর এটা তো আজকে থেকে 2 বছর আগের ভিডিও। বললাম না, লাশ পেলে বলবো। আপনি খোঁজ নিয়ে দেখুন জায়গাটা কোথায়। আর এই কথাগুলো যাতে কেউ জানতে না পারে, তাহলে বড় ধরনের সমস্যা হবে। চলুন আমার সাথে, ডিপার্টমেন্টে ঘুরে দেখতে হবে। হ্যাঁ চলুন। যখন জাহিদ সাহেব বের হতে যাবেন তখন তার ফোনটা বেজে ওঠে। তখন জাহিদ সাহেব বলে, রিমি, তুই এ নিয়ে পুরো ডিপার্টমেন্টটা ঘুরিয়ে দেখা। আমি? চলুন। এইদিকে স্টিফেন রবার্টস তার দলের এমন ব্যর্থতা দেখে চিৎকার করে ওঠে এবং বাংলাদেশে তার থাকা গুপ্তচর কবিরকে কল দিল। মালিক বলেন, কি করে মনে হলো? নিউজ দেখেছিস তুই? হ্যাঁ মালিক, দেখেছি। ওই হারামের বাচ্চা ডিএইচ এর খোঁজে আমার লোকে আমি লাগিয়ে রেখেছি। ওদিকের খবর কি? মালিক, খুঁজে যাচ্ছি, কিন্তু ওই কুত্তার বাচ্চা রাহুল কোথায় রেখেছে আমরা খুঁজে পাচ্ছি না। কি করছিসটা কি বলতো? 2 বছর ধরে একই কথা বলছিস। আরে বাংলাদেশ হলো একটা ছোট্ট জায়গা, এই জায়গায়ও খুঁজে পাচ্ছিস না? মালিক, ওই হারামের বাচ্চা তো একজন কমান্ডো। হারামের বাচ্চা কোথায় লুকিয়ে আছে বলতে পারবেন না? মালিক, একটা নিউজ শুনলাম। কি সেটা? ফরেন্সিক ডিপার্টমেন্ট নতুন একজন ফরেন্সিক ডাক্তার এসেছে। নতুন একজন এসেছে? হ্যাঁ মালিক। টাকা দিয়ে দেখ আমাদের সাথে নিয়ে আসতে পারিস কিনা, তাহলে ওকে দিয়ে কাজ চালিয়ে নিব। রিমি শেখরকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছিল। তখন শেখর রিমিকে প্রশ্ন করে, আচ্ছা, একটা সত্যি কথা বলবেন মিস রিমি? হ্যাঁ স্যার, বলুন, কি জানতে চান আপনি? রাহুলকে কি পছন্দ করতে তুমি? হোয়াট? বলছি, রাহুলকে কি তুমি পছন্দ করতে? হঠাৎ করে এই প্রশ্ন করছেন যে স্যার? যখন রাহুলের ব্যাপারে কথা বললাম তখন দেখতে পেলাম তোমার মুখটা কালো হয়ে গেল, তাই জিজ্ঞেস করলাম। আরে তেমন কিছু না, এমনি। দেখো রিমি, মিথ্যে বলা পাপ, আর সেটা যদি হয় মৃত্যু মানুষকে নিয়ে, তাহলে সেটা তো মহাই পাপ। তুমি রাহুলের জন্মদিনে রাহুলের কবরের পাশে কি ফুল দিয়ে আসতে, তারপরে বলছো তেমন কিছু না। আপনি জানেন কি করে? আচ্ছা, আপনি জানেন কি করে এত কিছু? কে আপনি বলুন তো? সেটা না, তোমার কথাগুলো শোনার পর বলবো। কি বলবো? সত্যিটা বলতে বলছি। পছন্দ করতাম কিনা জানি না, তবে রাহুলকে যেদিন প্রথম বাসে দেখি ওই দিন আমার ভালো লাগে। আমি সাধারণত কোনো ছেলের সাথে আগ বাড়িয়ে কথা বলতাম না, কিন্তু ওই দিন রাহুলের সাথে কথা বলতে চাই, কিন্তু রাহুল ঘুমিয়েছিল। রাহুল যখন আমার কাঁধে তার মাথা রেখে আমার এক হাত জড়িয়ে ধরেছিল, তখন আমি ওর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কিছু বলতে পারিনি। তারপর রাহুলের সাথে একটা আইসক্রিমের দোকানে দেখা হয়। কেন জানি না রাহুলের সাথে কথা বলতে আমার ভালো লাগতো। তারপর জানতে পারি
রাহুল ভাবির ছোট ভাই হয়। রাহুলের সাথে কথা বলতাম নানা রকমের কথা, রাহুলকে রাগানোর জন্য চেষ্টাও করতাম। হঠাৎ একদিন আমার ভুল বোঝার কারণেই রাহুলের এমন একটা পরিস্থিতি হয়ে যায়, যার জন্য রাহুল আমাদের থেকে অনেক দূরে। হয়তো আমি যদি সেদিন বিষয়টা একটু ভালো করে অনুসন্ধান করতাম, তাহলে হয়তো রাহুল এখন আমাদের মাঝেই বেঁচে থাকতো। আমার এমন উদ্ভট কাজের জন্য একজনের বোনের থেকে আমি তার ভাইকে কেড়ে নিলাম। ভাবি এখনো সবার আড়ালে রাহুলের ছবি বুকে নিয়ে কান্না করে। রাহুলের রুমে কাউকে ঢুকতে দেয় না। রিমি কথাগুলো বলে চোখের জল মুছে নিল। তখন শেখর বলে, যা হওয়ার ছিল তাই হয়েছে, বাদ দিন। আপনি এখন বলেন জানলেন কি করে? আমি রাহুলের বন্ধু ছিলাম, রাহুল আমার সব বলতো। আমিও রাহুলের জন্মদিনে ওর কবরে গিয়ে ফুল দিয়ে আসতাম। রিমি আর শেখর পুরো ডিপার্টমেন্ট ঘুরে আসে। তারপর শেখর চলে যায় তার বাসায়, আর রিমি চলে যায় তার বাসায়। শেখর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ল্যাপটপ নিয়ে বসতে যাবে, তখনই বাসার বেল বেজে ওঠে। শেখর দরজা খুলে দেখতে পায় কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তখন শেখর বলে, কি চাই আপনাদের? ভেতরে আসতে পারি? আচ্ছা আসুন। হ্যাঁ বলুন। আমরা হলাম স্টিফেন রবার্টের লোক। মালিক আপনার জন্য একটা তোফা পাঠিয়েছেন। কে স্টিফেন? আর কিসের তোফা? সে কি, আপনি বসের কথা শোনেননি? কমান্ডো অফিসার রাহুলকে যে মেরেছিল, সে হচ্ছে স্টিফেন, মাফিয়া জগতের কিং। ও আচ্ছা। আপনার জন্য তোফা হলো। মালিক বলেছে আপনি আমাদের হয়ে কাজ করার জন্য। আপনি আসতে পারেন এখন। আর একটা কথা বললে আমি কিন্তু পুলিশকে কল দেব, তাই ভালো ভালোই আমার বাসা থেকে বের হয়ে যান। জানেন স্টিফেন, রবার্টের তোফা ফিরিয়ে দেওয়ার পরিণাম কি হবে? কি করবে তোর বস? মারবে আমায়? চিরদিনের জন্য পৃথিবী ছাড়া করে দিবে তোকে। যা করার করতে বল তোর মালিককে। আমি এসব ভয় পাই না। ভয় তো তোকে একবার পেতে হবে। রেডি থাক তুই। কথাগুলো বলে কবির বাসা থেকে বের হয়ে স্টিফেন রবার্টসকে জানিয়ে দিল। তখন স্টিফেন রবার্টস বলে, তাহলে আর কি, আমাদের থেমে যাওয়া কাজটা শুরু করি। তুলে নে এই দেশের মন্ত্রীর ছেলে মেয়েকে। জি মালিক। রাতের বেলা যখন শেখর বাসায় ল্যাপটপে কাজ করছিল, তখন জাহিদ সাহেব শেখরকে কল দিয়ে বলে, হ্যাঁ স্যার, জায়গা খুঁজে পেয়েছি। জায়গাটা কোথায়? জায়গাটা এখান থেকে 20 কিলোমিটার দূরে একটা জঙ্গলে। আচ্ছা তুমি চলে আসো, আমি বাসায় আছি। আর হ্যাঁ, একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসবে আসার সময়। জাহিদ সাহেব ফোন রেখে রেডি হয়ে রুম থেকে বের হতে যাবে, তখনই রিয়া আপু বলে, কোথায় যাচ্ছ এত রাতে? কাজে যাচ্ছি, আজকে রাতে আর ফিরবো না। রিমি, রিমি, হ্যাঁ ভাইয়া বলো। চল আমাদের বেরোতে হবে এখন। কোথায় যাব? চল, গেলে দেখতে পাবে। আর রিয়া, বাসা দরজা ভালো করে লাগিয়ে রাখবে। চল রিমি। চলো। জাহিদ সাহেব একটা অ্যাম্বুলেন্স নিয়ে চলা শুরু করেন। শেখরের বাড়ির সামনে এসে অ্যাম্বুলেন্স থামানোর কিছুক্ষণ পর শেখর চলে আসে। তারপর জাহিদ অ্যাম্বুলেন্স ছুটল ওই জঙ্গলের দিকে। 1 ঘন্টা পর জঙ্গলের ভেতরে একটা বাড়ির সামনে এসে অ্যাম্বুলেন্স এসে থামে। 3 জন অ্যাম্বুলেন্স থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারপর ভিডিও দেখে একটা রুমের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর সাথে করে নিয়ে আসা মাটি কোড়ার জন্য কোদাল আর খুন্তি নিয়ে আসে। মাটি কোড়া শুরু করে। মাটিতে কুড়তে কুড়তে একটা কফিনের বক্স দেখতে পায়। 3 জনেই মাটি পরিষ্কার করে কফিনটা ওপরে নিয়ে আসে। রিমি যখন কফিনটা খুলতে যাবে, তখন শেখর বলে, সাবধান, এখানে কফিন খুলবে না, তাহলে এখানে থাকা পশু পাখি জঙ্গলের পাশে বসবাস করা মানুষের ক্ষতি হতে পারে। এটাকে এমন এক জায়গায় নিয়ে খুলতে হবে যাতে কারো কোনো ক্ষতি না হয়। আমাদের সবাইকে রেডিয়েশন থেকে বাঁচার জন্য যে এই পোশাক পরতে হবে। এরকম জায়গা তো, ভাইয়া আমাদের পুরাতন ওই গ্রাউন্ড রুম। কিন্তু এখানে তো ওরা আছে। ভাইয়া চলো, ওইখানে কেউ নেই। আর ওইখানে এমন একটা রুম আছে যা কেউ জানে না আমি ছাড়া। তাহলে এখান থেকে আমাদের তাড়াতাড়ি বের হতে হবে। 3 জনেই অনেক কষ্ট করে কফিনটা ধরাধরি করে অ্যাম্বুলেন্সে নিয়ে আসে। 3 জনই যখন গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করে, তখন দেখতে পায় 2টা গাড়ি আসছে। এটা দেখে জাহিদ ও রিমি ভয় পেয়ে যায়। তখন শেখর বলে, কি হলো, গাড়ি স্টার্ট দাও। সামনে দেখতে পাচ্ছেন না আপনি? সরো, আমি গাড়ি চালাচ্ছি, আর তোমরা পিছনে চলে যাও।
আমি যতক্ষণ না বলছি ততক্ষণ গাড়ি দরজা খুলবে না। আচ্ছা। আরে এইদিকে কোথায় যাচ্ছ? তাহলে যাব কি করে? ভিতরে দিয়ে যাও। শেখর কথাগুলো বলে গাড়ি স্টার্ট দিল, তবে গাড়ির লাইট অফ করে। গাড়িগুলো কাছে আসতেই শেখর লাইট অন করে দিয়ে গিয়ার বাড়িয়ে দিয়ে টান দিল। লোকগুলো তখন গুলি করা শুরু করলো, আর শেখর কোনো কিছু না করে অ্যাম্বুলেন্স টানতে লাগলো। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স থেকে নেমে যায় কিছুক্ষণের জন্য, তারপর আবার অ্যাম্বুলেন্সে উঠে আবার চলা শুরু করলো। শেখর গাড়ির আয়নায় দেখতে পেল একটা গাড়ি থেকে দাঁড়িয়ে আছে কেউ একজন, দাঁড়িয়ে মেশিন গান নিয়ে অবিরাম গুলি করে যাচ্ছে। গুলির শব্দ শুনে জঙ্গলে থাকা সকল পশু পাখি উড়াল দিচ্ছে, দৌড়োদৌড়ি করছে। জাহিদ ও রিমি গুলির শব্দে কানে হাত দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়ে যায়। গাড়ি যখন মেইন রোডে, তখন শেখর ভেতরের দরজা খুলে দিয়ে বলে চলে আসার জন্য। রিমি শেখরকে রাস্তা দেখিয়ে দিচ্ছে, আর শেখর গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পর একটা পুরনো হাসপাতালের পেছনে এসে অ্যাম্বুলেন্স থামে। তারপর তিনজন ধরাধরি করে অ্যাম্বুলেন্স থেকে কফিন নিয়ে একটা টিনের দরজা সরিয়ে ভেতরে গিয়ে স্ট্রেচারে নামিয়ে কফিন নিয়ে নিচে নামতে শুরু করে। নিচে নেমে কফিনটা একটা টেবিলের উপর রেখে রিমি স্ক্যানারে হাত রাখে, আর দরজা লক হয়ে যায়। এদিকে কবির কল দিয়ে স্টিফেন রবার্টকে বলছে, মালিক, একটা খারাপ খবর আছে। কি? মালিক, আমরা আজকে ওই জাহিদের পিছু নিয়েছিলাম, কিন্তু প্রথমত পুলিশ চেকপোস্ট করে ওদের হারিয়ে ফেলি। তারপর খুঁজতে খুঁজতে একটা জঙ্গলের ভিতর চলে যাই। তখন দেখতে পাই একটা অ্যাম্বুলেন্স বের হয়ে আসছে। আমরা অ্যাম্বুলেন্সকে থামাতে বলি, কিন্তু না থেমে চলে যাচ্ছিল। তখনই আমরা গুলি করা শুরু করি, কিন্তু কোথা হতে ডিএইচ চলে আসে আর অ্যাম্বুলেন্সের এই সুযোগে চলে যায়। আমাদের সকল লোককে ডিএইচ মেরে ফেলেছে। আমরা নিজের জীবন নিয়ে পালিয়ে এসেছি। খোঁজ নে তাড়াতাড়ি, ওরা কোথায়? আমার ওই বডি চাই। ওই বডির জন্য 2 বছর ধরে কোটি কোটি টাকা কাজ আটকে আছে। ওই বডি পেয়ে গেলে আমি আমার কাজ শুরু করবো এবং বাংলাদেশকে হাওয়া করে দেব। জি মালিক, করেছি। ওই ছেলে মেয়েদের কি করেছিস? কালকে দুপুরের আগেই নিউজ চ্যানেলে আপনি সুসংবাদ শুনতে পারবেন। সেটাই যেন হয়। এইদিকে তিনজনে পোশাক পরে নিয়ে কফিনের সামনে এসে কফিনের সকল পিন খুলতে লাগলো। পিনগুলো খোলা হয়ে গেলে কফিনের ওপরে ঢাকনা সরিয়ে দেখতে পায় একটা 20 থেকে 30 বছরের ছেলের লাশ। রিমি এবং জাহিদ ছেলের শরীর দেখে অবাক হয়, কারণ ছেলের শরীর পুরো সুস্থ লোকের মতো। তখন শেখর বলে, রিমি, লাইটটা অফ করে দাও, আর এলিও লাইটটা অন করো, সাথে এক্সরে মেশিনটা রেডি করো। রিমি গিয়ে লাইট অফ করে এলইউ লাইট জ্বালিয়ে এক্সরে মেশিন রেডি করে লাশের কাছে আসতেই দেখতে পায় ছেলেটার বুক কাটা এবং পুরো বুকে সবুজ আভা দেখা যাচ্ছে। তখন রিমি বলে ওঠে, এটা তো রেডিয়েশন। এই ছেলের শরীরের ভিতরে রেডিয়েশন আছে স্যার। আপনারা এখান থেকে সরে আসুন। কুল মিস রিমি, এর শরীরে কোনো রেডিয়েশন নেই। কি বলছেন কি? এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে রেডিয়েশন আছে, তারপরও বলছেন এই ছেলে কি কবর দিয়ে দেওয়াই ভালো? বেশি কথা না বলে লাশটা বের করতে আমার সাহায্য করুন। কিন্তু এই তো এত কথা না বলে লাশটা বের করে এক্সরে মেশিনে নিয়ে চলুন। লাশটা মেশিনে নিয়ে দেখতে পায় লাশের বুকে 2টা মাঝারি সাইজের টেস্ট টিউব বোতল রাখা। সেই বোতলগুলো থেকে সবুজ আভা আসছে। লাশটা সার্জারি টেবিলে নিয়ে শেখর যখন কাটা অংশের সেলাইগুলো কাটতে যাবে, তখন রিমির ফোন বেজে ওঠে। রিমি ফোন নিয়ে দেখতে পায় রিয়া আপু কল দিয়েছে। তখন রিমি কল রিসিভ করে বলে, হ্যাঁ ভাবি, বলো। তোর ভাইয়া কি তোর সাথে আছে? হ্যাঁ, কি হয়েছে বলো তো। কয়েকজন ছেলে এসে তোর ভাইয়ার খোঁজ করছিল, আর বলে গেছে তোরা নাকি একটা লাশ চুরি করেছিস, সেটা ফিরিয়ে দিতে, না হলে আমার ছেলেকে মেরে ফেলবে রাহুলের মতো করে। কখনো এসেছিল? তোমরা ঠিক আছে তো? কিছুক্ষণ আগে তোর ভাইয়াকে কল দিছি, কিন্তু ফোন বন্ধ বলছে। তোর ভাইয়া ঠিক আছে তো? ভাবি, শুভর কিছু হবে না, তুমি চিন্তা করো না। আমরা কিছুক্ষণের মধ্যে বাসায় আসছি। সাবধানে আসিস তোরা।
রিমি ফোন কেটে তার ভাই আর শেখরের দিকে তাকায়, তখন বলে, বাসায় কিছু লোক গিয়েছিল আর হুমকি দিয়ে এসেছে শুভকে মেরে ফেলবে রাহুলের মতো করে যদি এই বডি ফিরিয়ে না দেওয়া হয়। কি বলছিস কি? ভাবি কান্না করতে করতে বলল, তাহলে এখন কি হবে? এগুলো বের করে নি, তারপর আমি আপনাদের সাথে বাসায় যাব। তারপর শেখর সেই টেস্ট টিউবগুলো খুব সাবধানে বের করে নিল এবং সেগুলো একটা ছোট্ট বক্সে রেখে দিল। তখন জাহেদ সাহেব বললেন, আচ্ছা, আপনি না বলেছিলেন বলবেন রাহুল কেন এবং কি জন্য এই কেমিক্যাল লুকিয়ে রেখেছিল? এই কেমিক্যাল সাধারণ কোনো কেমিক্যাল নয়, এটা রেডিয়েশন এবং নিষিদ্ধ কেমিক্যাল। অ্যালকোফেনল এবং অ্যালকোফেনল অ্যাথক্সিলাইডস এর সাথে মিশিয়ে তৈরি করা হয়েছে। জামশেদ এটা যাতে সামনে না আসে তার জন্য তার ছোট ছেলে মান্নানের শরীরে রেখে দেয়। জামশেদ নিষিদ্ধ কেমিক্যাল গ্লুকোজ এটা দিয়ে আরেকটা কেমিক্যাল তৈরি করে যা রাহুল নষ্ট করে দিয়েছে। এই কেমিক্যালগুলি পরিবেশ ছাড়া যাবে না, এগুলো শুধু পানির সাথে মিশিয়ে প্রয়োগ করতে হয়। আচ্ছা চলো যাওয়া যাক বাসায়, শুনে আসি কি হয়েছিল। তারপর তারা তাদের অ্যাপ্রন খুলে সিক্রেট রুম থেকে বের হয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে বেল বাজানোর কিছু সময় পর বাসার কাজের লোক এসে দরজা খুলে দিল। বাসায় প্রবেশ করে সবাই দেখতে পায় রিয়া আপু তার ছেলে শুভকে জড়িয়ে ধরে আছে। আর তারপর জাহিদ সাহেব গিয়ে রিয়া আপুকে শান্ত করেন এবং শুরু থেকে সব বলার জন্য বলেন। রিয়া আপুর মুখে সব শুনে শেখর বলে, আচ্ছা, লোকগুলোর মাঝে কারো হাতে কেবি লেখা ব্রেসলেট ছিল? হ্যাঁ হ্যাঁ, লম্বা করে একজন ছিল, তার হাতে ছিল সাথে কোমরে চাকু আর পিস্তল ছিল। ওই লোকটা চাকু হাতে শুভর গলায় ধরে কথা বলছিল আর হাসছিল। ও আচ্ছা, আপনার ঘুমিয়ে পড়ুন, কালকে সকালে দেখা হচ্ছে ল্যাবে। শেখর বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই সবাই নিউজে শুনতে পায় টপ বিজনেসম্যান, মন্ত্রী, এমপির ছেলে মেয়েদের সকালবেলা কারা জানি নিয়ে গেছে। চারদিকে হুলস্থুল অবস্থার সৃষ্টি হয়। শহরের ভিন্ন ভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়। সকালের এই নিউজ দেখে জাহিদ সাহেব কল দিলেন শেখরকে। শেখর কল রিসিভ করে বলে, হ্যাঁ বলেন। নিউজ দেখেছেন? এমপি ও মন্ত্রীর ছেলে মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। কারা নিয়ে গেছে কেউ বলতে পারছে না। এটা তাদের দলীয় কোনো চাল হবে। ভালো কথা, আজকে একটু তাড়াতাড়ি ল্যাবে আসবেন, কিছু পরীক্ষা করে বাকি আছে। আচ্ছা। শেখর ফোন রেখে দিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়ে ল্যাবের উদ্দেশ্যে। ল্যাবে পৌঁছে শেখর টিউবগুলো খুব সাবধানে খুলে সেগুলো পরীক্ষা করতে শুরু করলো। কিছু সময় পর জাহিদ সাহেব এসে কাজ শুরু করেন। এইদিকে স্টিফেন কল দিয়ে কবিরকে বলছে, কবির, কজনকে তুলে নিয়ে এসেছিস বলতো? মালিক 15 জনকে। বাহ, তাহলে তো বেশ ভালোই করেছিস। এবার 15 জনকে এক লাইনে বসিয়ে কি বলতে হবে সেটা কি আমি বলে দেবো তোকে? না মালিক, কিছু বলা লাগবে না, আপনি অনুমতি দিলে আমি কাজ শুরু করব। তাহলে দেরি কি জন্য করছো? তাড়াতাড়ি করো, এবার আমি বাবা আর ভাইয়ের সেই কাজটা সম্পূর্ণ করতে হবে। আচ্ছা মালিক, আপনি টিভি সিরিজ নিউজ দেখা শুরু করুন। 30 মিনিট পর একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় 15 জন ছেলে মেয়েকে একসাথে হাঁটু গেড়ে বসিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সবার গলায় তরোয়াল ধরে 15 জন জঙ্গি রয়েছেন। তখন কেউ হাসতে হাসতে বলে, কি মনে করেছিলি তোরা আমার গা ঢাকা দিয়েছি? আমরা হলাম ইউ গোষ্ঠী। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত বসে থাকি না। আমাদের কিছু দাবি আছে, তাই তোদের ছেলে মেয়েকে তুলে এনেছিলাম। এখন তোরা যদি মানতে পারিস তাহলে আমরা এদের ছেড়ে দিব, আর না মানতে পারলে সবার গলা আলাদা করে দিব। ভিডিওটা রিমি রিয়া আপু দেখে ভয় পেয়ে কল দিল জাহিদকে। জাহিদ সাহেব কল রিসিভ করে টিভি অন করে নিউজ দেখা শুরু করলেন। এইদিকে কবির বলছে, আমাদের প্রথম দাবি হলো আমাদের ছোট মালিক মান্না ভাইয়ের লাশ ফিরিয়ে দিতে হবে, যা এখনই ফরেন্সিক ডিপার্টমেন্টের প্রধান কাছ থেকে আসে। দ্বিতীয় দাবি হলো মান্না মালিকের লাশ ওই ফরেন্সিক প্রধান ও জাহিদ সাহেবকে নিয়ে আসতে হবে। ঠিকানা আমি ওদের মেসেজ করে দিয়েছি। যদি কোনো চালাকি করার চেষ্টা হয় তাহলে খোদার কসম 15 মিনিট অন্তর অন্তর একটা করে প্রাণ কোরবান হবে। সময় আজকে বিকেল 4টা পর্যন্ত। নিউজটা দেখে
মন্ত্রী সকল এমপিকে কল দেওয়া শুরু করেন, শেখর এবং জাহিদ সাহেবকে। এইদিকে জাহিদ সাহেব বলছে, এখন কি হবে? এই লাশটা তো দিয়ে দিতে হবে। দিয়ে দিব, তাদের সমস্যা কি? কি বলছেন কি? তাদের যদি দিয়ে দিতেই হবে তাহলে আমরা কেন এত কষ্ট করে লাশটা নিয়ে এলাম? আর এই কেমিক্যাল ওদের হাতে পড়লে ওরা পুরো দেশটা ধ্বংস করে দেবে। আরে এত হাইপার হচ্ছেন কেন? একটু রিল্যাক্স থাকুন। আপনি কি করতে চাইছেন কি বলুন তো? সেটা সময় হলেই জানতে পারবেন। এখন নিজের ফোনটা বন্ধ রাখুন, তাহলে একটু পরেই বুঝতে পারবেন। কিছু সময় পর ল্যাবের ভেতরে এক এক করে 8 মন্ত্রী ও 7 এমপি প্রবেশ করেন এবং উচ্চস্বরে কথা বলা শুরু করেন। তখন শেখর বলে, স্যার, এই লাশটা ওদের হাতে দিলে বাংলাদেশে অনেক ক্ষতি করে দিবে। এই লাশটা কোনো সাধারণ লাশ নয় স্যার, এটা হচ্ছে একটা মানব কেমিক্যাল, যে কেমিক্যাল বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শেখরের কোনো কথা কেউ শুনছে না। তখন শেখর লাশের ওপর থেকে কালো কাপড় সরিয়ে নিতেই সবাই দেখতে পায় লাশের বুক থেকে সবুজ আভা বের হচ্ছে। তখন এটা দেখে সবাই পিছিয়ে যায়। শেখর বলে, স্যার, এটা ওদের হাতে গেলে সাধারণ মানুষের ক্ষতি হবে। আপনারা কেন বুঝতে পারছেন না? তখন জাহিদ সাহেবের ফোন বেজে ওঠে। জাহিদ ফোন রিসিভ করে যা শুনতে পায় তা শুনে সাথে সাথেই বসে পড়ে। শেখর জাহিদের সামনে গিয়ে বলে, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? আমার ছেলেকে ওই জঙ্গিরা ওদের সাথে নিয়ে গেছে, রিমি আর রিয়াকে মেরে। এবার স্যার আমাদের লাশটা দিয়ে দিতে হবে। জাহিদ সাহেবের কথা শেষ হওয়ার আগেই তার ফোনে একটা ভিডিও আসে। ভিডিও দেখতে পেয়ে জাহিদ সাহেব হাউমাউ করে কান্না শুরু করে দেয়। শেখর ফোন হাতে নিয়ে দেখতে পায়, ফোনটা হাতে নিয়ে দেখতে পেলাম শুভর গলায় ও তলোয়ার ধরে আছে, আর শুভ কান্না করছে। হারামির বাচ্চাগুলো এই বাচ্চাটার গায়ে হাত তুলেছে। চিন্তা করবেন না, আমি লাশ নিয়ে যাচ্ছি, আর আপনি বাসায় চলে যান। আমি শুভ বাকিদের নিয়ে আসবো এই লাশ দিয়ে। শেখর অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে রওনা দিল কবিরের বলা ঠিকানায়। 40 মিনিট পর ঠিকানায় চলে আসলে শেখরকে গাড়ি থামানোর জন্য ইশারা করে 4 জন জঙ্গি। শেখর গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে 2 জন জঙ্গি শেখরকে চেক করে, আর 2 জন অ্যাম্বুলেন্সের পেছন দিক থেকে কফিন দেখতে পেয়ে বলে লাশ আছে। তারপর কফিন আর শেখরকে নিয়ে ভেতরে চলে যায়। ভিতরে ঢুকে দেখতে পেলাম 35 জন জঙ্গি হবে। এই ছেলে মেয়েগুলোর গলায় তলোয়ার ধরে আছে। কিন্তু আমি শুভকে দেখতে না পেয়ে বললাম, শুভ কই? ওই যে তোমার বাপ আসে। তোমরা মানুষ, একটা বাচ্চার গায়ে হাত তুলিস? এই ডাক্তার, বেশি কথা বলবি না, তাহলে শুইয়ে দিব। আচ্ছা আচ্ছা, এবার ওদের ছেড়ে দাও, আমি ওদের কথা মতো নিয়ে আসছি সব। আচ্ছা, এবার সব কয়ডারে মারবো একসাথে। এই শালাকে দিয়ে শুরু করব। বলেছিলাম তোর মামা বেঁচে থাকলে আমাদের মেরে ফেলতো। এবার এই শালাকে তার মামার কাছে পাঠিয়ে দিব। দেখো, তোমরা কিন্তু তোমার কথার বরখেলাপ করছো। আমরা এএমইউ গোষ্ঠী, আমাদেরকে প্রাণে কখনো বাঁচিয়ে রাখে না। এই ছেলেটাকে এখনো নিয়ে যাই। শালা মা তখন মামা আর দেশ নিয়ে কথা বলছিল। এখন দেখি কে বাঁচায় তোকে, দেখি ওর মামা ওকে বাঁচাতে আসে কিনা। কবির কথাগুলো বলে যখন হাসছিল, তখন কবির এবং তার লোকেরা হাসির সাথে আরও একটা হাসি মিলিত হলো, তবে সেটা উচ্চ স্বরে। কবির পাশে তাকিয়ে তার হাসি থামিয়ে বলে ওঠে, কি ব্যাপার, তুই হাসিস যে? এমন একটা ঘটনা দেখে কি পাগল হয়ে গেছিস তুই? পাগল তো তুই হবি এখন। মানে? শেখর হাসতে হাসতে কবিরের সামনে গিয়ে কবিরের কানে কানে বলে ওঠে, 1-এর ভিতর 2, বাঁচবি না তোরা কেউই। রাহ, চুপ একদম। শেখর কথাটা বলে কবিরের থেকে তার AK-47 হাতে নিয়ে কয়েক সেকেন্ডের ভেতরে সবার কপাল ফুটো করে দিল। কবিরের হাতে পিস্তল দিয়ে শেখর বাকিদেরকে মারতে শুরু করে। শেখর এক একটা করে সবাইকে মেরে কবিরের সামনে গিয়ে বলে, কি বলে যে গালি দিয়েছিলি তুই? আমো? হ্যাঁ বল। কবির ছুরি হাতে নিয়ে যখনই শেখরকে মারতে যাবে, তার আগেই শেখর তার হাতে থাকা ছুরি দিয়ে কবিরের বুকে বসিয়ে দিয়ে বলে, তুই একজন নিষ্পাপ বাচ্চার গায়ে হাত দিয়েছিলি, তারপর তুই তাকে বাজে ভাষায় গালি দিয়েছিস। জানিস না বাচ্চাদের মাঝে ফেরেশতা থাকেন? তাহলে
উপরে যিনি আছেন তাকে বিশ্বাস করিস তো? তিনি যেমন ফেরেশতা সৃষ্টি করেছেন তেমনই তোর মতো শয়তানদেরও, আর সেই শয়তানকে ধ্বংস করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। শেখর যখন কথাগুলো বলছিল তখন কবিরের ফোন বেজে ওঠে। শেখর ফোনটা বের করে দেখতে পায় স্টিফেন এর কল। তখন কবির বলে, মালিক, ও ফিরে এসেছে, ও আমায় মেরে ফেলবে। কে ফিরে এসেছে আর কে মারবে তোকে? কি হয়েছে কবির? তখনই শেখর পিস্তল দিয়ে কবিরের কপালে পিস্তলের সকল গুলি ঢুকিয়ে দিল। স্টিফেন রবার্ট চিৎকার দিয়ে বলছে, এই কে তুই? তুই কিন্তু কাজটা ঠিক করিসনি, এর পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হবে। এই 2 বছর তোর সকল কৃত্রিম ডালাপালা কেটে ফেলেছি, এবার তোর প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা ডালপালাগুলো কেটে ফেলবো। কে তুই? কেটে ফেলবি মানে? 1-এর ভিতর 2, বাঁচবি না তুই। কে? রাজ তুই? বাংলাদেশ সেনাবাহিনীর চিতার আন্ডার কভার ক্যাপ্টেন শেখর চৌধুরী রাহুল। তোকে তো আমি মেরে ফেলেছিলাম, তাহলে? তুই মারবি আমাকে? তুই আমার ছোট ভাইকে, এনএসআই এর কমান্ড অফিসার রাজকে মেরেছিস। দীর্ঘদিন তোর অপেক্ষায় ছিলাম, খুব তাড়াতাড়ি আমি তোর কাছে আসবো। রাহুল কথাগুলো বলে তার মুখে থাকা কৃত্রিম মাস্কটা খুলে নিল আর শুভ মামা বলে চিৎকার দিয়ে উঠল। রাহুল গিয়ে শুভর বাঁধন খুলে শুভকে জড়িয়ে ধরে শুভর কপালে একটা চুমো দিল। তারপর বাকিদের খুলে রাহুল বলে, তোমাদের জিজ্ঞেস করলে বলবে তোমরা কিছু দেখতে পাওনি, অন্ধকার ছিল। রাহুল সবাইকে নিয়ে গাড়িতে তুলে যার যার বাসায় পৌঁছে দিয়ে শুভকে নিয়ে বাসায় চলে যায়। রিয়া আপু, জাহিদ সাহেব আর রিমি বাসায় বসেছিল। সবাই শুভর চিৎকার শুনে সামনে তাকিয়ে সবাই অবাক হয়ে যায়। রিয়া আপু দৌড়ে এসে শুভকে জড়িয়ে ধরে আর বলে, বাবা তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস তো? শুভ তার মাকে জড়িয়ে ধরে বলে, মা আমার কিচ্ছু হয়নি, ছোট মামা আমাকে কিচ্ছু হতে দেয়নি। ছোট মামা মানে? বাবা কি বলছিস তুই? শুভ রাহুলের সামনে এসে রাহুলের মুখের মাস্ক খুলে দিল। তখন সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। রিয়া আপু রাহুলকে দেখে রাহুল বলে চিৎকার দিয়ে এসে জড়িয়ে ধরল আর কান্না করতে লাগলো। রাহুল বলে, কান্না করছিস কেন? এই দেখ আমি ফিরে এসেছি। আরে দোলা ভাই, তুমি কিছু বলবে না? তুমিও দেখছি কান্না করছো। তুমি সালা কোনো কথা বলবে না, জানো ওই লাশ দেখে আমাদের সেদিন কি হয়েছিল? তোমার আপুকে স্বাভাবিক করতে আমার 6 মাস সময় লেগেছিল। আরে তোমরা কি শুরু করলে বলো তো? আপু, আমার শার্ট কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর তোর নাকের এই গোলো লাগছে আমার শার্টে। ছি। কোনো কথা বলবি না। তুই এতদিন আসিসনি কেন? কোথায় ছিলি? আমি তো একটা মিশনে গিয়েছিলাম, 3 মাস আগেই ফিরেছি। আরে আবার কান্না করে? আইবিচি ফরেন্সিক ডাক্তার, এদের শান্ত করো তো। রিমি একবার রাহুলের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নিল। রাহুল রিয়া আপুকে তার থেকে ছাড়িয়ে নিয়ে বলল, অনেকদিন হলো তোর হাতের খাবার খাইনি, খাইয়ে দিবি? খুব খিদে লেগেছে। হুম, নিয়ে আসছি, তুই বস এখানে। তা জায়েদ সাহেব, কেমন দিলাম? ভাই, তোমায় আমার কিছু বলার নেই, তবে বলো তো লাশ কোথায় মানান্নের? লাশ আমি পড়িয়ে দিয়েছি। কেন? এদের মতো নরপশুদের কি আরো বাঁচিয়ে রাখবো? কোনো কথা বলবি না এখন, আগে খাবার খেয়ে নে। খুব খিদে লাগছে। রাহুল খাবার খাচ্ছিল আর শুভর সাথে খেলা করছিল। তখন রাহুলের চোখে পড়ে রিমির উপরে। রাহুল একটা হাসি দিয়ে শুভর সাথে খেলা শুরু করে। আর তখন রিমি মনে মনে বলে, কি ছেলে রে বাবা, এত বড় হয়ে গেছে তাও আপুর হাতে খাচ্ছে, আর খাচ্ছে তো রাক্ষসের মতো খেয়েই যাচ্ছে। পিচির দিকে চোখ পড়তে দেখতে পেলাম আমার দিকে তাকিয়ে আছে। তখন বললাম, কি ব্যাপার পিচি, এভাবে তাকিয়ে দেখছো কেন? এমন ভাবে তাকিয়ে থাকলে তো আমাদের পেট ব্যথা হবে। তুমিও তো পরে নিজে ভাইকে খাইয়ে দিতে। ওই কি শুরু করছেন তখন থেকে? আমি কোন দিক দিয়ে আমাকে পিচ্ছি মনে হয়? কেন, তুমি আমার চেয়ে বয়সে ছোট, আমার থেকে আবার খাটো, তাহলে পিচ্ছি বলবো না তো কি বলবো? ধুর। দোলা ভাই, তোমার বোনকে বিয়ে দিচ্ছ না কেন? এমনি দেখতে বুড়ি দেখতে লাগছে। তুমিও তো বুড়ো হয়ে গেছো, তুমিও দায়িত্ব নিয়ে নাও। আমার কোনো শখ নেই এমন বুড়ি মেয়েকে বিয়ে করার। আমি তো বিয়ে করলে কোনো নায়িকাকে বিয়ে করবো। রিমি যাচ্ছিল তখনই রাহুলের কথা শুনে রিমি দাঁড়িয়ে যায় আর রাহুলের কথা শুনে রেগে যায়। তখন রিমি বলে,
দুলা ভাই তোরও পছন্দ কেমনে জানি। আমি এমন ছেলেকে বিয়ে করব কোন দুঃখে? আমার জন্য প্রিন্স আসবে। আরে ধর, এমন চশমিশকে কে এসে বিয়ে করবে? প্রিন্স আসবে ঠিকই, কিন্তু আসবে বড় প্রিন্স, টাকাওয়ালা বুইড়া বেড়া। তুই বুইড়া, তোর বউ শাশুড়ি বুইড়া। হ্যাঁ, হয়েছে, আর কান্না করতে হবে না। রিয়া আপু রাহুলকে খাইয়ে দিয়ে প্লেট রান্নাঘরে রেখে এসে রাহুলের পাশে বসে। দুলাভাই রিমি বসেছিল। তখন রিয়া আপু রাহুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আচ্ছা রাহুল, তাহলে আমরা যে লাশটা পেয়েছিলাম সেটা কার ছিল? আমি তো লাশের শেষকৃত্য, তাহলে ওই লাশ কার ছিল? আর তুই বা এতদিন সামনে আসিসনি কেন? রাহুল তার মানিব্যাগে থাকা ছবি বের করে ছবিটাতে হাত বুলিয়ে বলা শুরু করে, তোমরা যার লাশ পেয়েছিলে সে ছিল আমার ছোট ভাই রাজদীপ চৌধুরীর লাশ। তোর ছোট ভাই মানে? কই, আমাদের তো বলিসনি। আবু, আমি আসলে কোনো ইতিম না। মায়ের বান্ধবী অনিতা চৌধুরীর ছেলে আমি আর রাজ। আমার মা অনিতা চৌধুরী ছিলেন একজন ডাক্তার, আর বাবা রুবেল চৌধুরী ছিলেন উকিল। আমাদের বয়স তখন 13। তখন আমাদের চোখের সামনে মা আর বাবাকে খুন করে জামশেদ এবং তার ছেলে স্টিফেন। তারপর থেকেই মা শিরিন আমাদের দুই ভাইকে একসাথে কখনো যেন সামনে না আসি তার জন্য রাজকে লন্ডনে পাঠিয়ে দেন আর আমাকে দেশে রেখে যান। মায়ের মৃত্যুর আগে মা আমাকে বলেছিল আমি নিজে এবং রাজ যেন যে কোনো বাহিনীতে কাজ করি এবং দেশকে শত্রুমুক্ত করি। নিজে মা আর বাবার মৃত্যুর বদলা যেন নেই। মায়ের মৃত্যুর পর রাজের পড়ালেখা যেন থেমে যাওয়ার উপক্রম হয়। তখন আমি বাধ্য হয়ে বাসা থেকে টাকা চুরি করতাম, সেগুলো জমিয়ে রাজকে পাঠিয়ে দিতাম, আর রাজও ওখানে ছোট একটা চাকরি পায়। এভাবে কেটে যায় 13টা বছর। রাজ একজন কেমিক্যাল গোল্ড মেডেলিস্ট ছিল। রাজ মা আর বাবার মৃত্যুর ব্যাপারে কিছু জানতো না। একদিন রাজ কিরকম করে যেন জেনে যায়, আর তার পড়ালেখা বাদ দিয়ে বাংলাদেশে চলে আসে। আমি রাজকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু রাজ তার সিদ্ধান্তে ছিল অনর। তারপর রাজ যোগ দেয় এনএসআই এর কমান্ডার্স ট্রেনিং এ। এদিকে আমি চেষ্টা করতে থাকি পুলিশ, র্যাব, সেনাবাহিনীতে আবেদন করতে থাকি। 1 বছর 5 মাস চেষ্টার পর আমার সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি হয়। তারপর ধীরে ধীরে আমার পদোন্নতি হয়। 3-4 বছর পর আমি প্যারা কমান্ডো ট্রেনিং এর জন্য সিলেক্ট হই এবং ভালোভাবে ট্রেনিংটা শেষ করে আমাকে আন্ডার কভার ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়। আমি আর রাজ মিলে একসাথে আমার জামশেদ এবং সকল কাজের জন্য তথ্য সংগ্রহ করে কাজ শুরু করি। আমি যখন কাজে বা মিশনের দেশে বাইরে যেতাম তখন রাজ বাসায় এবং তোর সাথে এসে থাকতো। জানিস আপু, রাজ কি বলতাম? রাজ বলতো, ভাইয়া রিয়াপু যদি আমাদের নিজের বোন হতো তাহলে কতই না ভালো হতো। তবে সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞ। 3 জন মা পেয়েছি, একজন নিজের মা, একজন শিরিন মা, আর একজন রিয়া মা। কৃতজ্ঞ এই সৃষ্টিকর্তার কাছে আমি রিয়াপুর মতো বোন আর জাহিদ ভাইয়ের মতো দুলাভাই পেয়েছি। মা বাবা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাদের এত কষ্ট পেতে হতো না। তারপরেও বলবো, শিরিন মায়ের মতো একজন মা পেয়েছি আমরা। যদি কখনো আমার জীবনে অন্তিম মুহূর্ত আসে, আমি যেন আপুর কোলে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করি। রাহুল কথাগুলো বলে চোখের জল ছেড়ে দিল। রিয়া আপু রাহুলকে জড়িয়ে ধরে রিমি ও দুলাভাই রাহুলের কথাগুলো শুনছিল। রাহুল চোখ মুছে বলা শুরু করলো, যেদিন জামশেদ আমায় কল দেয় আমি তখন রান্নাঘরে রান্না করছিলাম। তখন রাজ ফোনটা রিসিভ করে কথা বলে, আর ফোনটা রাখতেই আবারও ফোন আসে। তখন রাজ ফোনটা রিসিভ করে কথা বলে। সেখানে বলছিল, ভাইয়া আমার একজন এজেন্ট কল দিয়ে বলল কালকে জামশেদ এবং তার ছেলে স্টিফেন রাম গলির পেছনে জঙ্গলে একটা মিটিং করবে। কালকে আমাকে একটা কাজে খুব সকালে বের হতে হবে, তাই তুমি যদি ওই জায়গাতে যেতে। আমি আচ্ছা বলে পরের দিন বের হয়ে যাই, আর সেখানে গিয়ে দেখতে পাই জামশেদের ছোট ছেলে মান্নান বসে আছে। আমি আগে থেকে জানতাম মান্নান আমেরিকায় তৈরি করা সেই কেমিক্যাল তার শরীরে বহন করছে। আমি মান্নানের সাথে থাকা সব কয়টাকে মেরে মান্নানকে শ্বাসরুদ্ধ করে হত্যা করি। আমি মান্নানের লাশটা পুঁতে রেখে যখন রাজকে কল দিই তখন রাজ বলে আজকে মা বাবার খুনিদের হত্যা করার জন্য যাচ্ছে টনিক বিলের পাড়ে। আমি যতক্ষণ সেখানে পৌঁছাবো ততক্ষণই সবকিছু শেষ হয়ে যায়।
আমি মায়ের কথা রাখতে গিয়ে সেদিন আর তোমাদের সামনে চাইনি। আমি দূর থেকে রাজের শেষকৃত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর কান্না করেছি। আমি এমন এক বড় ভাই, বড় ছেলে যে নিজের বাবা মা আর ছোট ভাইকে হারিয়ে যেতে দেখেছি। বাবা সত্যি বলতো, আপু আমি একটা অপদার্থ ছেলে, আমি একটা অপদার্থ। রাহুল তার আপুকে জড়িয়ে ধরে কান্না করছে। রিয়া আপু রাহুলকে জড়িয়ে ধরে কান্না করছে। দুলাভাই রিমি তাদের চোখের জল আটকে রাখতে পারল না। সবার চোখ দিয়ে বৃষ্টি হচ্ছে। এদিকে স্টিফেন তার রুমে বসে চিৎকার করছে আর সবকিছু ভাঙচুর করছে আর বলছে, এটা কি করে সম্ভব? আমি ওই রাহুল রাজকে নিজের হাতে মেরেছি এবং তার শেষকৃত্য নিজেই কনফার্ম করেছি। তাহলে বেঁচে গেল কি করে? আমার ফোন কই? হ্যালো, ওই তোরা কি শুরু করেছিস? কাকে তৈরি করেছিস আমার বিপক্ষে বল? ভাই কি বলছেন কি? আমরা কাকে আবার তৈরি করব? তাহলে কে ওই রাহুল যে কিছুক্ষণ আগে আমার লোক কবিরকে মেরে সকল মেয়ের ছেলেকে নিয়ে গেছে? ভাই কি বলছেন কি আপনি? ওই ছেলে মেয়েকে তো ডিএইচ নামের কেউ বাঁচিয়ে নিয়েছে। তুই পাগল হয়েছিস? রাহুল আমার সাথে কথা বলেছে। ভাই আপনি তো ওকে নিজের হাতে হত্যা করেছেন। তাহলে আপনি আমার কথা বিশ্বাস না করলে নিউজ দেখুন। স্টিফেন রবার্ট নিউজে দেখতে পায় ওই ছেলেমেয়েরা বলছে ডিএইচ নামের কেউ বাঁচিয়েছে তাদের। স্টিফেন রবার্ট মাথায় হাত দিয়ে বসে পড়ে আর চিন্তা করতে থাকে সবকিছু। এদিকে, ভাই কান্না করিস না। হয়তো রাজ আমাদের সাথে অল্প কিছুদিনের আয়ু নিয়ে এসেছিল, তাই আমাদের ছেড়ে চলে গেছে। তুই আমায় কেন আগে বলিসনি রাহুল? তাহলে হয়তো আমার ভাইটাকে হারাতাম না রে। কি করবো আপু, আমি যে মাকে কথা দিয়েছিলাম, আমার ভাইটা আমার একা করে দিয়ে চলে গেল। রাহুল আমাদের ভেঙে পড়ে চলবে না। স্টিফেন রবার্টকে শেষ করে রাজের এই ইচ্ছেটা পূরণ করতে হবে তোমায়। তোমার মা বাবার খুনিকে শেষ করতে হবে এবং রাজের আত্মাকে শান্তি দিতে হবে। আমি মা বাবা আর বড় ভাই মেজো ভাইকে জানিয়ে দেই সবাই। না দুলা ভাই, এখন কিছু বলা যাবে না কাউকে। আমি যে বেঁচে আছি সেটা যেন কেউ জানতে না পারে। কেন? কারণ এখনো একজন অপরিচিত প্লেয়ার আছে যার খোঁজ আমি পাইনি, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আর কেমন যেন রহস্যময় লাগছে ব্যাপারটা। আমারও লাগছে। আমি এতদিন যেভাবে শেখর হিসেবে ছিলাম এখনো থাকবো শেখর হিসেবে। আপু আমি এখন আসি। আসি মানে? আমায় বাসায় ফিরতে হবে, বাসায় কিছু কাজ আছে। কোথাও যাওয়া হচ্ছে না তোর, তুই আমাদের সাথে থাকবি। আমি আমার এক ভাইকে কাছে পেয়ে বাঁচাতে পারিনি, কিন্তু তোকে হারাতে পারবো না। রাহুল এখানে থেকে যাও, তোমার আপু তোমায় নিয়ে চিন্তা করবে, শরীর খারাপ করবে। তার চেয়ে তুমি এখানে থাকো। কিন্তু আমি এইখানে থাকলে সবাই সন্দেহ করবে তোমাদের এবং বিপদ হবে তোমাদের। তুই এখানে থাকবি ব্যাস। তুই থাকলে আমি কোনো বিপদকে ভয় পাই না। শুভ ও রাহুলকে জড়িয়ে ধরে থাকতে বলে রাহুল শুভর মাথায় হাত বুলিয়ে দিয়ে আর দ্বিমত করেনি। রাহুল শুভকে নিয়ে তার রুমে চলে যায়। রাহুল ফ্রেশ হয়ে শুভকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলে রাহুল ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দোলনায় বসে আর রাজের সাথে কাটানো ছবি এবং ভিডিও দেখছিল। হঠাৎ করে রিমি এসে বলে, বসতে পারি? কে? আমি? ও আপনি, বসুন। কি করছিলেন? বাতাস খাচ্ছিলাম। তুমি খাবে পিচ্ছি? রিমি এবার পিচ্চি শুনে রাহুলের কলার চেপে ধরে রাহুলকে বলে, সে কখন থেকে পিচ্ছি পিচ্ছি বলে যাচ্ছেন? আমায় কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয়? আরে গলা ছাড়াও, ব্যথা পাচ্ছি। আচ্ছা আমি বলবো না, তোমার মতো আটার বস্তা আমায় পিষে ফেলছো। আমি কি আটার বস্তা? না না, তুমি ভালো বস্তা। এবার আমায় ছেড়ে দাও। সত্যি তো? হ্যাঁ সত্যি। রিমি রাহুলকে ছেড়ে দিলে রাহুল কিছু সময় জিরিয়ে বলে, আচ্ছা তোমার যে বান্ধবী তনিমা, ওর নাম্বারটা কি আছে তোমার কাছে? আমার বান্ধবী যে তনিমা সেটা আপনি জানেন কি করে? আমি সবকিছু জানি। এখন তাড়াতাড়ি তনিমার নাম্বারটা বলো তো আমায়। তনিমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? দেখেছো আমি কি তোমায় এমনি এমনি পিচ্ছি বলি? আবার? তাহলে তুমি প্রশ্ন করছো কেন? মানুষ নাম্বার দিয়ে কি করে? প্রেম করে। আমিও প্রেম করবো তনিমার সাথে। কি আপনার মতো একটা বুড়া বেটা আমার বান্ধবীর সাথে প্রেম করবেন? কখনো না। তনিমা আপনাকে রিজেক্ট করে দিবে। আচ্ছা তুমি নাম্বার দাও, আমি এখন প্রমাণ করে দিচ্ছি। যদি রিজেক্ট করে দেয় তাহলে?
তুমি যা বলবেন তা মেনে নিব। সত্যি তো? হুম। নাম্বার তুলুন। হ্যালো তনিমা, কেমন আছো? ভালো আছি। কে আপনি? আমি শেখর। ও আচ্ছা, আপনি আমায় কল দিয়েছেন, আমি তো ভাবতে পারছি না। তা এখন কোথায় আছো তুমি? বাসায় আছি। তোমার বাসার পিছনে বাগানে আসতে পারবে? আমি আসছি তো এইদিকে, তাই ভাবছিলাম দেখা করে যেতাম তোমার সাথে। আচ্ছা, আমি আসছি। ফোনটা কেটে বললাম, কি মিস্টার রিমি, দেখলেন তো? যাই, আমি দেখা করে আসি গিয়ে। আমি যাব। তুমি কি করবে? তনিমার সাথে আমার কিছু দরকার আছে। দরকার না, আমাদের প্রেম দেখতে যাচ্ছ? আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, আমি ওনার বুইড়া বেটার প্রেম দেখতে যাব। কুল কুল, চলুন। রাহুল আর রিমি বাসা থেকে বের হয়ে যায়। কিছু সময় পর তনিমার বাসা পার্কে চলে আসে দুজনে এবং দেখতে পায় তনিমা আগে থেকেই বসে পায়চারি করছে। তখন রাহুল তনিমার সামনে গিয়ে বলে, হাই। হ্যালো। একটু মনে হয় দেরি হয়ে গেল, তাই না? না না, দেরি হয়নি তো। রিমি, তুইও এসেছিস সাথে? আমি কি চলে যাব? এ মা, আমি কি তা বললাম? তুমি চাইলে চলে যেতে পারো, আমি কি রিক্সা ডেকে দেবো তোমায়? সৃষ্টিকর্তা আমায় কথা বলার জন্য মুখ আর দেখার জন্য চোখ দিয়েছে। তুমি না বললে আমি সত্যি জানতাম না কিছু। ওহো, রাহুল, রাহুল। রিমি রাহুলকে ধাক্কা দিয়ে সেখান থেকে রাহুলকে নিয়ে সরে যাওয়ার আগেই গুলি লাগে রিমির, আর রিমি মাটিতে পড়ে যায়। রাহুল গুলির শব্দ শুনে একবার রিমির দিকে তাকিয়ে তার পেছনে থাকা পিস্তল বের করে গুলি করতে লাগলো। এক সময় লোকগুলো গাড়ি করে সেখান থেকে চলে যায়। রাহুল গাড়ির পেছন না ছুটে রিমির কাছে চলে আসে। রাহুল এসে দেখে তনিমা রিমিকে ডাকছে, কিন্তু রিমি। রিমি, হ্যাঁ রিমি, রিমি। রিমি দোস্ত, কথা বল। এই রিমি। রিমি পাস চেক করে দেখতে পেলাম রিমি অজ্ঞান হয়ে গেছে, আর গুলিটা বাম কাঁধে লেগেছে। আমি সময় নষ্ট না করে গাড়িতে তুলে রিমিকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার রিমিকে চেক করে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। রাহুল তার ফোন বের করে রিয়া আপু আর জাহিদকে জানিয়ে দিল। রাহুল আর তনিমা অপারেশন থিয়েটারের বাইরে বসে আছে। কিছুক্ষণ পর রিয়া আপু আর জাহিদ চলে আসেন। সবাই অপেক্ষা করতে থাকে ডাক্তার বের হওয়ার। 40 মিনিট পর ডাক্তার বের হয়ে আসে আর বলেন, চিন্তার কোনো কারণ নেই, রোগী বিপদমুক্ত। সবাই যেন প্রাণ ফিরে পেল। রিমির জ্ঞান ফিরলে সবাই রিমির সাথে কথা বলে। রিমি রাহুলকে দেখতে না পেয়ে বলে, ভাবি, তোমার ভাই কই? ওই তো বাইরে বসে আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। রিয়া আপু সবাইকে নিয়ে বাইরে এসে রাহুলকে ভেতরে পাঠিয়ে দিল। রাহুল ক্যাবিনের ভেতরে প্রবেশ করে এবং দেখতে পায় রুমে ঢুকে দেখতে পেলাম রিমির চোখটা বন্ধ করে বসে আছে। আমি রিমির পাশে গিয়ে বসলাম, তখন রিমির চোখটা খুলে আমার দিকে তাকায়। কেমন লাগছে এখন তোমার? ভালো। আচ্ছা, খুব ব্যথা করছে কি? আপনার আবার কি হলো? চোখগুলো কেমন যেন লাল লাল হয়ে আছে। চোখে কিছু একটা পড়েছে, তাই হয়তো। মিথ্যা বলছেন কেন? আমি আবার কি মিথ্যে বললাম? আপনি নিজেই আমার থেকে ভালো করে জানেন আপনি মিথ্যা বলছেন না সত্যি বলছেন। বলুন না কেন আপনার চোখ লাল হয়ে গেছে? কি বলবো আমি, বলো তো? কান্না কেন করেছেন আপনি? সত্যি বলতে হবে? হ্যাঁ, বলতে হবে সত্যি। আসলে আমি তারপর? আসলে আমি কোনো ব্যক্তির কষ্ট সহ্য করতে পারি না, আর তোমার সাথে যা হলো সেটা আমার জন্যই হলো, তাই আর কি। মন চাচ্ছে আপনাকে। থাক, আর বলতে হবে না, মুখের কথা মুখেই থাক। 2 দিন রিমি হাসপাতালে থাকার পর আজকে সবাই রিমিকে নিয়ে বাসায় ফেরে। সবাই ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করছিল আর কথা বলছিল। তখন বাসায় তনিমা আসে। রিমি তো তনিমাকে দেখে কিছুটা রেগেই যায়। তনিমা রাহুলের পাশে চেয়ারে বসে আছে আর রিমিকে বলে, কেমন আছিস রিমি তুই? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। ভাবি, ভাইয়া কেমন আছেন? আমরা ভালো আছি। তনিমা, কি খবর তোমার? এই তো চলছে। নাও নাস্তা করো। না না, আমি নাস্তা করে এসেছি। আর খাও তুমি। হ্যাঁ তনিমা, খেয়ে নে, এত ভালোবেসে দিচ্ছে।
আমি কেন যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আমার কানেও আসছে, কিন্তু এই গন্ধটা একটু অন্যরকম পোড়া। কিন্তু আমি তো পাচ্ছি না। বাসে কি আগুন লাগছে নাকি? না, বাসায় লাগবে কেন? তাহলে কোথায় লেগেছে? হয়তো কারো অন্তরে। হাই রে কপাল, যদি দেখতে পারতাম তাহলে ঢেলে দিতাম কি। কথাটা বলে রিমির পায়ে দিলাম এক গোতা। আহ, উহ, মা গো। কি হলো রিমি? চিৎকার দিচ্ছিস কেন বলতো? আহ, ও মা, পেতনির মতো না চেঁচিয়ে বলবি তো কি হয়েছে। আমার পায়ে কে যেন গোতা দিচ্ছে। ও মা গো। কে গোতা দেবে? নিজে নিজের পায়ে গোতা দিয়ে নাটক করছে। ওই, আমি কেন নিজের পায়ে নিচে গোতা দিতে যাব? আমি কি পাগল? ওটা পাগলি হবে, পাগল না। আর কোনো কথা না, নাস্তা শেষ করো। শালার ব্যাডা বুইরা, এটা তোর কাজ। দাঁড়া তুই, আমিও কম না। আহ মা, আহ, কি হলো তানিমা? পায়ে কি যেন গুতা মারছে। কি? কে গুতো মারবে? মনে হয় কোনো রাক্ষসী বিড়ালি দৌড় দিয়ে গেছে। ওই, মুখ সামলে কথা বলবেন কিন্তু। রাহুল যখন রিমির সাথে কথা বলছিল তখন বাসার ভেতরে পুলিশ কমিশনার ও কিছু পুলিশ প্রবেশ করে এবং রাহুলকে ঘিরে ধরে। সবাই দাঁড়িয়ে যায়। তখন রাহুল পুলিশ কমিশনারকে বলে, কি ব্যাপার, আপনার এখানে কেন? আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আমার অপরাধ? কমান্ডার অফিসার রাজকে হত্যা করার জন্য এবং দেশদ্রোহী কাজের জন্য। কি প্রমাণ আছে আমার ভাই এমন একটা কাজ করেছে? স্টিফেন রবার্ট ভিডিও করে সবকিছু বলেছে এবং রাহুল এবং স্টিফেনের ফোন আলাপও শুনেছি। অফিসার স্টিফেনের রবার্ট তো ওনাকে ফাঁসানোর জন্য ভিডিও হয়তো পোস্ট করছে। কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে সেটা আমরা খুঁজে বের করব, আপনি না। দেখুন জাহিদ সাহেব, আইন কিন্তু প্রমাণের পথে চলে। মিস্টার রাহুল, আশা করি আপনি আমাদের সাথে কোঅপারেট করবেন। মিস্টার কমিশনার, আপনি কি ভুলে গেছেন আমার পরিচয় কি? স্টিফেন রবার্টের কথায় আপনি আচ্ছা চলুন। কিন্তু রাহুল। আপু, রিমির পাশে থাক তোরা, চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আমি এখনই কথা বলছি উপর মহলে। তোলা ভাই, পিবি এলাকার পাখা গজে মরিবার তরে, আমি আসবো ফিরে। চলুন অফিসার। পুলিশ কমিশনারের সাথে রাহুল হাসতে হাসতে বাসা থেকে বের হয়ে যায়। পুলিশের গাড়িতে উঠে বসে। রাহুলকে নিয়ে পুলিশের গাড়ি চলা শুরু করলো। রাহুল দেখতে পায় গাড়িটা থানার দিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছে। তখন রাহুল বলে, কি ব্যাপার, এদিকে কোথায় যাচ্ছে? সেটা না হয় কিছু সময় পর বুঝতে ও দেখতে পারবে। কিছু সময় পর রাহুলকে একটা ভাঙা বাড়িতে নিয়ে আসে। রাহুলকে গাড়ির থেকে নামিয়ে ভেতরে নিয়ে যাওয়ার পর রাহুল ভেতরে যাচ্ছে আর বাড়ির দিকে চোখ বুলিয়ে নিচ্ছে। কিছু সময় পর রাহুলকে একটা রুমে নিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়। রাহুল অনেকবার জিজ্ঞেস করেছিল তাকে থানায় না নিয়ে কেন এখানে নিয়ে আসা হলো, কিন্তু কেউ কিচ্ছু বলেনি। এইদিকে জাহিদ সেনাপ্রধানকে কল দিয়ে সবকিছু বলে। তখন সেনাপ্রধান বলেন, কি বলছেন কি আপনি? রাহুল বেঁচে আছে? হ্যাঁ স্যার, কিন্তু পুলিশ কমিশনার এসে নিয়ে গেল রাহুলকে, কিন্তু থানায় ফোন দিয়ে জানতে পারলাম রাহুলকে নিয়ে ওরা থানায় যায়নি। স্যার, একটু খোঁজ নিয়ে দেখবেন আপনি। আচ্ছা, রাহুল কি সে তার নিজের ইচ্ছেতে ওদের সাথে গিয়েছে? হ্যাঁ, সেটা আপনি জানলেন কেন? আমি জানবো না তো কে জানবে? যাকে আমি খুব কাছ থেকে ভালো করে পর্যবেক্ষণ করেছি, যার চোখে শত্রু দেখা মাত্রই শেষ করার আগ্রাসন দেখেছি, সে অগ্রসনী বা সে মানুষটার কাছে ধারণা সম্পর্কে আমার খোদা ধারণ হয়েছে। স্যার, কি বলছেন কি? রাহুল নিজে ওদের সাথে গিয়েছে এবং সে একাই ফিরে আসবে। স্যার, আপনি এমন হেয়ারি কথার কোনো মানেই আমি কিন্তু বুঝতে পারছি না। চিতা যখন খুব ক্ষুধার্ত হয় তখন শিকার করার জন্য সে নিজেকে মানুষের তৈরি করা ফাঁদে নিজে আটকে নেয় এবং সময় মতো সে চিতায় জাল থেকে নিজেকে মুক্ত করে এবং তার শিকারকে শেষ করে শিকার করে নেয়। জানেন তো চিতার মূল মন্ত্র কি? কর নয় তো মর। সেনাপ্রধান কল রেখে দিলেন আর দুলাভাই ফোন কেটে দিলেন। তখন রিয়া আপু বলে, সেনাপ্রধান স্যার কি বললেন? স্যার বললেন রাহুলকে স্টিফেন রবার্টের কথা ধরে নেওয়া হয়েছে। স্যার আরো বলেন। স্যার হয়ে যদি আমার ভাইয়ের উপর ভরসা রাখতে পারেন তাহলে আমি পারবো না কেন? আমিও বিশ্বাস করি আমার ভাই ওই শয়তান স্টিফেনকে পেরে জয়ীর এসে
ফিরে আসবে এবং নিজ ভাইয়ের হত্যার প্রতিশোধ নেবে। রাহুলকে যে রুমে বেঁধে রাখা হয়েছে সেই রুমে কিছু পুলিশ ও পুলিশ কমিশনার প্রবেশ করে। সবার হাতে লাঠি। কোনো কথাই ছাড়া ওরা রাহুলকে মারা শুরু করে। রাহুলকে মারতে মারতে লাঠিগুলোও ভেঙে যায়। তখন পুলিশ কমিশনার বলে, ওই স্টিফেন আসার আগে এর থেকে ওই কেমিক্যালগুলো কোথায় আছে সেটা আমাদের জানতে হবে। রাহুল কথাগুলো শুনে মুখে একটা হাসি ফুটিয়ে হাসতে হাসতে বলে, Beat me to death. If you survive, I will see the true form of the cheetah. শালা এত দেখছি হাসছে, মার শালারে। কমিশনারের কথা শুনে পুলিশ অফিসাররা মারার পরিমাণ বাড়িয়ে দিল। মারতে মারতে রাহুলকে আধ মরা করে ফেলেছে। কিন্তু রাহুল কেমিক্যাল কোথায় আছে বলেনি। উল্টো রাহুল একই কথাই বলছে। Beat me to death. If I survive, I will see the true form of the cheetah. রাহুলকে ফেলে রেখে রুম থেকে বের হয়ে যায় সবাই। আর রাহুল বসে হাসছে। 40 মিনিট পর রাহুল পায়ের শব্দ শুনে বুঝতে পারে 50-60 জন লোক এদিকেই আসছে। রাহুল সামনে তাকিয়ে দেখতে পায় পুলিশ কমিশনারের সাথে কেউ রুমে প্রবেশ করে। রাহুল সামনের লোকটার দিকে তাকিয়ে দেখতে পায় আর বলে ওঠে, আপনি এখানে কেন? রাহুলের কথা শুনে হাসতে হাসতে রাহুলের বুকে লাথি দিল আর রাহুল মাটিতে পড়ে গেল। তখন লোকটা রাহুলের বুকে পা দিয়ে চেপে ধরে বলে, হ্যাঁ আমি, আমাকে দেখে অবাক হয়ে গেছিস বুঝি? অবাক হবো কেন? এ কমিশনার, এই ছেলে কি বলে রে? আমায় দেখে অবাক হয়নি? ভাই, এই শালাকে এত মারলাম কিন্তু শালা কিছু বলেনি। দেখুন আপনার সামনে কেমন করে হাসছে। তোরা দুই ভাই মিলে কি দৌড়টায় না আমায় করালি। আমার বাবা আর ছোট ভাইকে মারলি তুই, আর আমি মারলাম তোর ছোট ভাইকে। এবার তুইও মরবি আমার হাতে, যেমন করে তোর ছোট ভাইকে মেরেছিলাম। আচ্ছা তাই নাকি? আমরা দুই ভাই, তুই এটা জানলি কি করে? এটা তো আবুর বাসার লোক ছাড়া আর কেউই জানতো না। সবুজ, এই সবুজ, একে দেখতে পাচ্ছিস? সবুজ, তুই এখানে? সবুজ, এই সবুজ হলো আমার লোক। তোর ছোট ভাইকে মারার পর আমি সবুজকে তোর বোনের বাসায় পাঠিয়ে দিই। তারপর থেকে সকল ইনফরমেশন সবুজই আমায় কালেক্ট করে দিত। সবুজ, তুই কিন্তু কাজটা ঠিক করিসনি। আমার আপু দুলা ভাই তোকে কত বিশ্বাস করতো, আর তুই এমন বেইমানি করলি। অবশ্য করবি না কেন, তুই যে একটা বেইমানের সাথে মিলে আসছিস। তোর মুখ দেখছি অনেক কথা বলছে, এবার বল কেমিক্যাল কোথায় লুকিয়ে রেখেছিস তুই? মেরে ফেললেও বলবো না কেমিক্যাল কোথায় আছে। দেশপ্রেম কি হবে এই দেশপ্রেম দেখিয়ে? এখন দেশপ্রেম দিয়ে কাজ হয় না, এখন টাকা দিয়ে কাজ হয়। তোকে আগেও বলেছি, এখনো বলছি, কত টাকা চাই তোর? তুই যা বলবি আমি তোকে তাই দেবো। বল কেমিক্যাল কোথায়? টাকা? তোর মতো একজন দেশদ্রোহীকে বুঝবে দেশপ্রেমের? দেশপ্রেমের মূল কথা হচ্ছে জনগণের কল্যাণে ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করে নিজেকে দেশের তরে বিলিয়ে দেওয়া। যেখানে ভুল বা বৈষম্য বা অবিচার থাকবো সেখানে কথা বলবো, কারণ এটা আমার দেশ, আমার মাতৃভূমি, এটা আমার গণতন্ত্র, এবং এই দেশকে দেওদের মতো দেশদ্রোহী থেকে রক্ষা করা আমার মতো একজন দেশপ্রেমিকের দায়িত্ব। এই জন্যই কবি বলেছেন, স্বদেশের উপকারে নাই যার মন, কেবলে মানুষ তারে, পশু সেই জন। এই দেশ নিয়ে অনেক কথা বলেছিস, তাহলে এই দেশ তোর ভাইকে বাঁচালো না কেন? ওই যে একটু আগে বললাম, তোদের মতো দেশদ্রোহীকে শেষ করার জন্য প্রয়োজন হলে নিজের প্রাণ দিয়ে দিব, আর আমার ভাই দেশকে রক্ষা করার জন্য নিজের প্রাণ বিলিয়ে দিয়েছে। এটাই হচ্ছে একজন দেশপ্রেমিকের কাজ, যা আমার ভাই করে গিয়েছে। এবার তোকে কে বাঁচাবে রাহুল? তোকে কে বাঁচাবে স্টিফেন? রাহুল কথাটা বলে মাটি থেকে দাঁড়িয়ে যায় আর স্টিফেন পড়ে যায় মাটিতে। তখন রাহুল হাসতে হাসতে বলে, তুই কি মনে করেছিলি তুই আমাকে এখানে নিয়ে এসেছিস? মানে? আমি তোকে এখানে নিয়ে এসেছি, তাও তোর লোককে ব্যবহার করে। তুই কি মনে করেছিস সবুজ তোর হয়ে এখনো কাজ করছে? আরে সবুজ তার কাজের জন্য ক্ষমা চেয়েছে এবং সে নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। সবুজ, তুই আমার সাথে বেইমানি করলি, কিন্তু ওই রাহুল তুই জানলি কি করে?
তোর মতো অপরাধীরা ছোট ছোট ভুল করিস, আর আমরা সেগুলো ধরে নিয়ে তোদের উপরে ফেলি। তুই সবুজের কাছে খুশি হয়ে সবুজকে একটা চেন ও আইফোন গিফট করলি, কিন্তু তুই এটা চিন্তা করলি না যে একজন চাকরের কাছে এগুলো দেখে আনলো সবাই কি ভাববে। আমি বাসায় আসার পর থেকে সবুজের উপর সন্দেহ হয়, তারপর আমি সবুজকে চোখে চোখে রাখি, আর একদিন সবুজকে হাতে নাতে ধরে ফেলি। তারপর সবুজ আমার কাছে সবকিছু খুলে বলে। সব শুনে তারপর আমি প্ল্যান করে তোকে এখানে নিয়ে আসি, আর এখন তুই এবং এই কমিশনের পালা। এই মার শালাকে। পুলিশ কমিশনারের কথা বলা শেষ করার আগেই রাহুল পুলিশ কমিশনারের পিস্তল হাতে নিয়ে গুলি করা শুরু করলো। রাহুল কয়েকজনকে গুলি করে মেরে ফেললো। পিস্তলের গুলি শেষ হয়ে গেলে রাহুল পিস্তল ফেলে দিয়ে একজন একজন করে মারতে লাগলো। রাহুল মারছে, নিজেও মার খাচ্ছে। 5 মিনিট পর রাহুল সবাইকে মেরে পুলিশ কমিশনার আর স্টিফেনের সামনে এসে দাঁড়ায়। তখন স্টিফেন, রবার্ট আর পুলিশ কমিশনার লাঠি নিয়ে এগিয়ে আসে রাহুলের দিকে। রাহুলকে দুজনে এসে আঘাত করে। তখন রাহুল বলে, কিসব লাঠি নিয়ে এসেছিস? আমার গায়ে আঘাত করার সাথে সাথে ভেঙে গেল। রাহুল কথাটা বলে পুলিশ কমিশনার আর স্টিফেন রবার্টকে মারতে শুরু করে। রাহুল দুজনের সামনে চেয়ার টেনে বসে পড়ে, তারপর বলে, আমার বাবা আর মাকে তুই এবং তোর বাবা কেন মেরেছিলি? তোর মা বাবাকে? ডাক্তার অনিতা চৌধুরী ও উকিল রুবেল চৌধুরী। কি, তোরা ওই ডাক্তার আর উকিলের ছেলে? তোরা এত বড় হয়ে গেছিস? হ্যাঁ, এবার বল কেন মেরেছিলি? তোর বাবা মা মিলে আমার বাবার সকল ব্যবসা নষ্ট করে দিচ্ছিল, তাই আমি আর বাবা মিলে তোর বাবা মাকে মেরে ফেলি। আমার বাবার নকল ওষুধের ব্যাপারে জেনে যায় তোর বাবা মা, তারপর কোর্ট থেকে নোটিশ বের করে আমাদের সবকিছু শেষ করে দেয়। তুইও এবার উপরে যা, কমিশনার তুইও যা। রাহুল কথাগুলো বলে দুজনের বুকে পিস্তলের গুলি ঢুকিয়ে দিল। রাহুল হাঁটতে হাঁটতে ধীর পায়ে সেখান থেকে বের হয়ে সেনাপ্রধানকে কল দিয়ে সব বলে দিল। তারপর গাড়ি নিয়ে বাসায় চলে যায়। রাহুল বাসায় এসে সোফায় বসে পড়ে। তখন রিয়া আপু, রিমি, দুলাভাই রাহুলের কাছে চলে আসে। তখন রাহুল বলে, আপু একটু পানি দিবি? রিয়া আপু পানি নিয়ে আসলে রাহুল পানি খেয়ে তার রুমে চলে যায়। রুমে গিয়ে বাথরুমে চলে যায়। বাথরুম থেকে 30 মিনিট পর বের হয়ে আসে এবং নিচে চলে যায়। সবাইকে বসে থাকতে দেখে রাহুল বলে, কি হয়েছে, এভাবে বসে আছো কেন? তোর এমন অবস্থা আর আমরা? আমার কি হয়েছে? কোনো কথা বলবি না। রিমি, ফার্স্ট এড বক্সটা নিয়ে আয়। রিমি ফার্স্ট এইড বক্সে এনে রাহুলের আঘাতপ্রাপ্ত জায়গায় ড্রেসিং করে দিচ্ছে। এভাবে কেটে যায় 5 দিন। সবাই খাবার টেবিলে বসে আছে। তখন রাহুল বলে, আপু কালকে বাসায় চলে যাব, আর আমার এখন ওইখানে ফিরে যেতে হবে। কোথাও যাওয়ার দরকার নেই, আমার থেকে থাক, আর প্রয়োজন হলে চাকরি ছেড়ে তোমার দুলাভাইয়ের কাজ করবে। আপু কি বলছিস কি? এটা শিহিন মায়ের শেষ ইচ্ছা ছিল, আমি যেন সেনাবাহিনীর চাকরি করি। সালা বাবু, এবার বিয়েটা করে নাও। ও হ্যাঁ, ভালো কথা। তনুকে তোমাদের কেমন লাগে? ও ওই কি হলো? কি হয়েছে? সামনে তাকিয়ে দেখলাম রিমি হাসছে, তখন বললাম মনে হয় কোনো ডাইনি পায়ে পাড়া দিচ্ছে। রাহুলের কথা শুনে রিমি রেগে যায়। তখন রিমি কিছু বলতে যাবে, তখন রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন বের করে বলে, হ্যাঁ তনিমা বলো। রিমি তার খাবার টেবিলের প্লেট ফ্লোরে ফেলে দিয়ে রুমে চলে যায়। রাহুল কথা বলা শেষ করলে তখন রিয়া আপু বলে, রাহুল, তুই কি শুরু করেছিসটা কি? আমি কি করলাম? রিমি যে তোকে পছন্দ করে এটা জানিস না? রিমি বলতে পারছে না তোকে লজ্জায়। আসলে রাহুল, রিমি একটু চাপা স্বভাবের। রিমি নিজের ভিতরের কথা শেয়ার করে না। জানিস তো রাহুল, মেয়েরা ছেলেদের থেকে 3টা শব্দ শুনতে চায়। রিমিও তোর থেকে সেই 3টা শব্দ শুনতে চায়। ওদিন রিমি পার্কের ঘটনা আমাদের বলেছিল আর কান্না করেছিল, যা রিমির সাথে কথা বলে নিয়ে আয়। যাচ্ছি, কিন্তু যদি মারে আমায়? কিছু মান নয়, খেয়ে নাও শালা বাবু, আমিও তো কম খাই না। হ্যাঁ, কি বললে তুমি? রাহুল চল। রিমির দরের সামনে গিয়ে ওকে গিয়ে দেখলাম রিমি জানালার ধারে দাঁড়িয়ে আছে,
আমি রিমির পাশে দাঁড়ালাম আর রিমির দিকে তাকালাম। বলছি, নিজের ভিতরে কথা লুকিয়ে রাখলে কি হবে? যাকে পছন্দ করে তাকে বলতে হবে না? যাকে বলবো সে তো অন্যের কাছে বন্দি। সে তো মুক্ত হতে পারে। সে তো নিজেই বলেছে। আমি রিমিকে আমার দিকে ফিরিয়ে বললাম, ভালোবাসা হয়? বলবে না? তাহলে আমি তনিমার কাছেই চলে যাব। বাসি। ক্লিয়ার করে বলো। কি বলবো? দূর, আমি গেলাম। কোথায় যাবে? এখান থেকে লাভ আছে আমার? আমাকে ভালোবাসো এটা আমার বলতে তুমি লজ্জা পাচ্ছ? ভালোবাসি এই বুড়া বেটাকে আমি। কি? আমি বুড়া? আমার বুড়া বেটা। পিচ্ছি। রাহুল কথাটা বলে রিমিকে জড়িয়ে ধরে। রিমিও রাহুলকে জড়িয়ে ধরে। রাহুল আর রিমির বিয়ে ঠিক হয় 30শে ডিসেম্বর। সবার দাওয়াত রইল